নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আলোচনা করব আজকে আমরা হৃদয় নিয়ে। তার জন্য আমাদের সঙ্গে রয়েছেন তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক। আসুন আপনাদের সঙ্গে সবার আগে আলাপ করে দিই ডক্টর অরিন্দম পান্ডে, সিনিয়র কনসালটেন্ট মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল কলকাতা, ডক্টর অর্ণব ঘোষ চৌধুরী, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, গৌরী দেবী মেডিকেল কলেজ অ্যান্ড লাইফ কেয়ার হসপিটাল, দুর্গাপুর। ডক্টর অর্ণব, আপনাকেও স্বাগত জি 24 ঘন্টাতে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শিলাঞ্জন রয়, জিএম কার্ডিওলজি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কার্ডিওলজি, কেপিসি মেডিকেল কলেজ কলকাতা, অ্যাটাচড উইথ চার্নক হসপিটাল, এমআরআই হসপিটাল, সল্টলেক, স্পন্দন হসপিটাল। ডক্টর শিলাঞ্জন, আপনাকেও স্বাগত জি 24 ঘন্টায়। আর আজকে আমরা আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল অ্যান্ড ক্রিটিক্যাল অর্গান নিয়ে কথা বলবো। আমি প্রথমেই ডক্টর অরিন্দমের কাছে একটু চলে যাব। ডক্টর অরিন্দম, আমরা দেখেছি আমাদের দেশে ক্রমশ হৃদরোগীর সংখ্যা বাড়ছে এবং এটা খুব কম বয়সের মধ্যেই আমরা আজকাল বেশি দেখতে পাচ্ছি। কেন এই জিনিসটা হয়, যদি আপনি একটু কাইন্ডলি ডিটেলসে জানান। যেভাবে হার্টের রোগ বেড়ে চলেছে, বিশেষ করে ইসকেমিক হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক, সেটা একটা ভীষণ একটা চিন্তার বিষয়। ইসকেমিক হার্ট ডিজিজ হয়, তার কিছু মডিফায়েবল অ্যান্ড নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর রয়েছে। মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরগুলো রাদার মোর ইম্পর্টেন্ট, যেগুলো কিনা আমরা কিছুটা মডিফিকেশন করতে পারি যদি আমরা চাই। তার মধ্যে সুগার, প্রেশার, কোলেস্টেরল, আমাদের খাদ্যাভ্যাস এবং কিছু ব্যাড হ্যাবিট যেমন স্মোকিং, ল্যাক অফ অ্যাক্টিভিটি, সেডেন্টারি লাইফস্টাইল, এই ধরনের জিনিসগুলো রয়েছে। এখন মুশকিল হচ্ছে ডক্টর অরিন্দম, মানে আমি একটু ইন্টারাপ্ট করেই আপনার কাছে একটু জানতে চাইছি, আমরা যদি আগে একটু সিমটমসটা সম্পর্কে আপনি যদি একটু কাইন্ডলি আরেকটু আলোকপাত করতে পারেন। 4টে কার্ডিনাল সিমটম হয়। একটা তো আমরা বুকে ব্যথা হতে পারে, একটা শ্বাসকষ্ট হতে পারে, আরেকটা হচ্ছে ইজি ফ্যাটিগেবিলিটি, অল্পেতেই ক্লান্ত আমরা হয়ে যাচ্ছি, এবং খুব এক্সট্রিম সিচুয়েশনে হার্টের কোনো গন্ডগোল যদি থাকে তাহলে আমাদের ব্ল্যাকআউট বা সিনকোপাল অ্যাটাক পর্যন্ত হতে পারে, ডিপেন্ডিং আপন ইনভলভমেন্ট অফ ডিফারেন্ট অর্গান এবং ডিফারেন্ট পার্ট অফ আওয়ার হার্ট। এই ধরনের কার্ডিনাল সিমটমগুলো জেনারেলি হয়। এছাড়া প্যালপিটেশন বা ধড়ফড় করাটাও কিন্তু হার্টের রোগের একটা খুব ইম্পর্টেন্ট উল্লেখযোগ্য সিমটম। মানে একটা কিছু হলে সঙ্গে সঙ্গে বুক ধড়ফড় করা বা কোনো একটা স্ট্রেস বা টেনশন চলে এলো, তখনই যেন সেটা মনে হয় প্যালপিটেশনের পরিমাণটা অনেকটা বেড়ে যায়। এক্স্যাক্টলি। আমাদের খাদ্যাভ্যাস কিন্তু খুব ফাস্ট চেঞ্জ হচ্ছে। একটা জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা, যেগুলো আমাদের ছিল না, এগুলো নতুন আমদানি হয়েছে, সেটা কিন্তু আমরা খুব একটা চোখে পড়ার মতন এই পরিবর্তনটা লক্ষ্য করা গেছে। আমি একটা খুব এক্সাম্পল দিচ্ছি কমন। যেমন ধরুন অ্যানিমাল কিংডমে আমরা যদি যাই, যে একটা হরিণ, সে কিন্তু সবসময় ঘাস পাতাই খেয়ে যাচ্ছে, তার কিন্তু হঠাৎ 10 বছর বা 15 বছর ছাড়া ছাড়া এই খাদ্যাভ্যাস চেঞ্জ হচ্ছে না। কিন্তু আপনি যদি মানুষের দিকে তাকান, প্রত্যেক 10 থেকে 15 বছর অন্তর অন্তর মানুষের খাদ্যাভ্যাস চেঞ্জ হয়ে যাচ্ছে। মানুষের খাদ্যাভ্যাস এই যে এত চেঞ্জ, এটা তো সিস্টেমকে অ্যাডাপ্ট করতে হবে। টু বি অনেস্ট, মানুষের কেমন খাবার খাওয়া উচিত, এটা কিন্তু মানুষ বেসিক্যালি একটা তৃণভোজী বা প্রাণী, সঙ্গে কিছু কিছু নন ভেজ আইটেম হজম করার তার ক্যাপাবিলিটি আছে। কিন্তু এখন এতটাই একটা মানে প্যারাডাইম শিফট আমাদের খাদ্যাভ্যাসে হচ্ছে, এবং প্রত্যেক 10 থেকে 15 বছর নতুন নতুন একটা অভ্যাসের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা সম্ভবত আমাদের সিস্টেমটা ঠিকভাবে নিতে পারছে না। তার ফলস্বরূপ কিন্তু ওয়ান অফ দ্য রিজন আমি বলবো যে এই হার্টের রোগ এত বেড়ে যাওয়া। সেই কারণে কি আপনি বলছেন এই এত হার্টের রোগ এত বেশি বেড়ে চলেছে? আমি একবার ডক্টর অর্ণবের কাছে যাব। ডক্টর অর্ণব, এই যে হার্টের প্রবলেম হচ্ছে, এর প্রধান রিস্ক ফ্যাক্টরগুলো কি কি? এবং আপনিও নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবেন যে আমাদের ইন্ডিয়ানদের মধ্যে বেশ কিছু পার্টিকুলার রিস্ক ফ্যাক্টর আছে যেগুলোতে বেশি মানুষ আক্রান্ত হন। মানে কোনো একজন হার্টের রোগে আক্রান্ত হলে সেই রিস্ক ফ্যাক্টরগুলোই আপনারা সবার আগে পয়েন্ট আউট করতে পারেন। সেগুলো নিয়ে যদি আরেকটু কাইন্ডলি বলেন। তো ডায়াবেটিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। এছাড়া হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন যেটাকে বলে, সিস্টেমিক হাইপারটেনশন, সেটা একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। ডিসলিপিডেমিয়া মানে শরীরে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাওয়া, ওবেসিটি মানে মোটা হয়ে যাওয়া, শরীরের ওজন বাড়া, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। এজ ইটসেলফ ইজ অলসো অ্যানাদার রিস্ক ফ্যাক্টর। মানে বয়স যত বাড়বে, করোনারি আর্টারি ডিজিজ বা হার্টের রোগ হওয়ার সম্ভাবনা তত বাড়বে। এর সাথে ইম্পর্টেন্ট যে দুটো জিনিস, সেগুলো হচ্ছে একটা হচ্ছে টোবাকো ইউসেজ, মানে তামাক জাতীয় পদার্থ খাওয়া। সেটা বিড়ি সিগারেট ধূমপান হতে পারে, সেটা তামাক জাতীয় পদার্থ অন্যান্য গুটখা খৈনি বা ওইগুলো হতে পারে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মডিফাইবল রিস্ক ফ্যাক্টর ইন ইন্ডিয়া, যেটা আমাদের দেশে এবং সারা বিশ্বে একটা খুব মানে ইম্পর্টেন্ট কারণ, যে কারণে হৃদরোগ খুব তাড়াতাড়ি বাড়ছে। তো এই ব্যাপারটা দিয়ে খুবই গুরুত্ব দেওয়া উচিত, এবং স্মোকিং পুরোপুরি বা তামাক জাতীয় পদার্থ ব্যবহার পুরোপুরি বন্ধ করা দরকার, বা বিশেষ করে হার্টের পেশেন্টদের ক্ষেত্রে এটা ভীষণ প্রয়োজনীয়। এছাড়া রয়েছে লাইফস্টাইল, যেটা আজকাল নতুন একটা
রিস্ক ফ্যাক্টর হিসেবে এমার্জ করেছে, সেটা হচ্ছে স্ট্রেস এবং লাইফস্টাইল, যেটাকে বলা হয় টাইপ এ লাইফস্টাইল। তাহলে কি স্ট্রেসটাও ওয়ান অফ দ্য মেইন রিজন এই হার্টের অসুখের পিছনে? স্ট্রেস ইজ দ্য নিউ টোব্যাকো ফর আস, মানে টোব্যাকো তো আমরা জানতাম, মানে এটা হচ্ছে ইনভিজিবল টোব্যাকো। এক্স্যাক্টলি। এবং এই জন্য আজকে আমরা দেখতে পাই লাইক 25 ইয়ার্স, 26 ইয়ার্স, 28 ইয়ার্স এর মেল ফিমেল বোথ যাদের আমরা হার্ট অ্যাটাক নিয়ে প্রেজেন্ট করতে দেখছি, যেটা ভীষণ রেয়ার ছিল হয়তো আজ থেকে 15 বছর আগে। ইনফ্যাক্ট দেয়ার ওয়াজ এ মিথ যে ইয়াং ফিমেল লেস দ্যান 30 ইয়ার্স অফ এজ দে আর অ্যাকচুয়ালি প্রোটেক্টেড ফ্রম কার্ডিয়াক ডিজিজ, কারণ তাদের হরমোনাল ইস্যুস এর কারণে। কিন্তু সেই প্রোটেকশনটাও কিন্তু থাকছে না বিকজ অফ দিস টু থিংস, একটা হচ্ছে টোব্যাকো ইউসেজ আর একটা হচ্ছে স্ট্রেস ফ্যাক্টরস। তো আমি একবার ডক্টর শিলাঞ্জনের কাছে একটা বিষয় জানতে চাইবো। ডক্টর শিলাঞ্জন, একটু আগেই যখন ডক্টর অরিন্দমের সঙ্গে আমার কথা হচ্ছিল, উনি একটা জিনিস বলছিলেন যে প্যালপিটেশন এই বিষয়টি আসে, তার মধ্যে আমরা দেখি ধরুন সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে মানুষ হাঁপিয়ে যাচ্ছে, বুক ধড়ফড় করছে, বা কোনো একটা বিষয়ে ধরুন সামান্য টেনশন হচ্ছে তাতেই তার একটা বুক ধড়ফড়ানি বিষয়গুলো চলে আসছে। মোস্ট অফ দ্য কেসেসে আমরা এই ধরনের সিমটমগুলো ইগনোর করতে শুরু করি, ডক্টরের কাছে যাই না। যদি এইভাবে সিমটমস আমরা ইগনোর করতে করতে যাই তাহলে এর ফল কতটা মারাত্মক হতে পারে? কমন যে লক্ষণগুলো জানতে হবে, যেগুলো হয়তো ক্লাসিক্যাল সিমটম বা কার্ডিনাল সিমটমের মধ্যে পড়ে না অথচ হার্টের লক্ষণ হতে পারে, তার মধ্যে একটি হলো যে বুকে ব্যথা না হলেও একটি বুক জ্বালা জ্বালা করা। অ্যাসিডিটি বা অম্বল হলে যেরকম সিমটম হয় বা যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় হার্ট বার্ন বলি, বুক জ্বালা ভাব, সেটা অনেক ক্ষেত্রে কিন্তু হার্টের অসুখের বা ইসকেমিক হার্টের ক্ষেত্রে হতে পারে। গ্যাস অম্বলের সমস্যা হওয়া, বুক জ্বালা হওয়া। খাওয়ার পরে যদি কারোর বুক ব্যথা করে, যেটাকে পোস্টপ্র্যান্ডিয়াল অ্যানজাইনা বলা হয় ডাক্তারি পরিভাষায়, যে খাওয়ার পরে একটু পেট ভরে খেলেই বুকে ব্যথা হচ্ছে, সেটাও কিন্তু হার্টের অসুখের লক্ষণ হতে পারে। অত্যাধিক ক্লান্তি বা দুর্বলতা যদি দেখেন, কেউ লক্ষ্য করেন হঠাৎ করে যে সামান্য পরিশ্রমে অত্যাধিক দুর্বলতা অনুভব করছেন বা ফেটিগ অনুভব করছেন, সেটা কিন্তু হার্টের বিভিন্ন রকম সমস্যা, সেটা ইসকেমিক হার্ট হোক, হার্ট ফেলিয়ার হোক, তার প্রাথমিক লক্ষণ হতে পারে। অনেক ক্ষেত্রে হার্টের ব্যথা আমরা জানি যে অ্যানজাইনাল পেন বুকে হয় না, বা ইসকেমিক হার্টের ব্যথা বুকে বা পিঠে, কমনলি আমরা জানি যে হাতে, সেগুলোতে না হয়ে অনেকে শুধুমাত্র ঘাড়ে বা চোয়ালে ব্যথা নিয়ে আসতে পারেন, বা তাদের সমস্যা হতে পারে যে হাঁটা চলা করলে, ভারী পরিশ্রম করলে তারা শুধুমাত্র চোয়ালে ব্যথা অনুভব করছেন, বা ঘাড়ে বা গলাতে মনে হচ্ছে কিছু আটকে রয়েছে, এবং সেটা হয়তো রেস্ট নিলে, বিশ্রাম নিলে সেই কষ্টটা কমে যাচ্ছে। এটাও কিন্তু হার্টের সমস্যার প্রাথমিক লক্ষণ হতে পারে। সুতরাং এগুলো হচ্ছে কিছু অ্যাটিপিক্যাল সিমটম বা কমন সিমটম নয়, যেগুলো নিয়ে হার্টের রোগী আসতে পারে। কিছু সমস্যা রয়েছে, যেমন হার্ট ফেলিয়ার রোগীদের ক্ষেত্রে পা ফুলে যাওয়া, পেট ফুলে যাওয়া, এগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে হার্টের, এগুলো যেমন কিডনির রোগে হতে পারে, লিভারের রোগে হতে পারে, অন্য বিভিন্ন মেডিকেল ইলনেসে হতে পারে। সেরকম হার্টের বেশ কিছু রোগেও রয়েছে যেখানে রোগীদের আস্তে আস্তে দেখা যেতে পারে দুটো পা ফুলছে, তাদের পেট ফুলে যাচ্ছে, সারা শরীর ফুলে যাচ্ছে। পাটাও ফুলতে পারে হার্টের সমস্যা থেকে, ডক্টর শিলাঞ্জন? বিশেষ করে যেগুলো হার্ট ফেলিয়ার আমরা বলি, যেখানে হার্ট ভালো মতো পাম্প করতে পারছে না, এবং সেক্ষেত্রে কিন্তু শরীরে জল জমতে পারে বা ফ্লুইড অ্যাকুমুলেশন বা ইডিমা হতে পারে, সেটাও কিন্তু হার্টের অসুখের সমস্যা হতে পারে। এবং সব থেকে ইউনিক থিং হলো এই যে আনকমন সিমটম বা অ্যাটিপিক্যাল সিমটম গুলো, এগুলো দেখা গেছে পুরুষদের থেকে নারীদের বেশি বা মহিলাদের ক্ষেত্রে কমনলি বেশি হয়। অনেকদিন ধরে হচ্ছে কোনো কাশি কমছে না, এবং কাশির সাথে সামান্য একটু কফ উঠছে, যার রং হয়তো একটু গোলাপি বা লালচে মতো, সেটাও কিন্তু এক ধরনের ক্রনিক হার্ট ফেলিয়ারের লক্ষণ হতে পারে। সুতরাং এগুলো হচ্ছে একটু আনকমন উপসর্গ বা লক্ষণ, যেগুলো কিন্তু হার্টের অসুখের প্রাথমিক সিমটম হতে পারে, এবং এগুলো সাধারণ লোককে জানা দরকার। আমি একবার ডক্টর অরিন্দমের কাছে আসবো। ডক্টর অরিন্দম, আমরা ডক্টর শিলাঞ্জন যেটা বলছিলেন, এটা তো হার্টের অসুখ ধরে যাওয়ার পরের স্টেজটা। ধরুন সঠিক সময়ে যদি আমরা হার্টের পরীক্ষা নিরীক্ষাগুলো করাই, তাহলে তো এই ধরনের সমস্যা থেকে আমরা সেটাকে প্রিভেন্ট করতে পারি, তাই না? তাহলে এই সঠিক সময়ে হার্টের পরীক্ষা নিরীক্ষা করানো কতটা ইম্পর্টেন্স রাখছে? অ্যাপ্রোপ্রিয়েট টাইমিং মেনটেন করতে গেলে আপনাকে সঠিক সময়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং চেষ্টা করতে হবে। হ্যাঁ, অলওয়েজ আমরা সবাই জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এই নিয়ে তো কোনো ডিবেটও থাকতে পারে না। কিন্তু যদি রোগটা হয়ে যায়, অলরেডি রোগটা হয়ে গেলে সেটাকেও তাড়াতাড়ি ধরাটা খুব ইম্পর্টেন্ট, রাদার দ্যান ওয়েটিং ফর সাম কমপ্লিকেশন টু হ্যাপেন। কিন্তু ধরুন আমি রোগটা প্রিভেন্ট করতে চাইছি, যে আমার কোনো হার্টের অসুখ যাতে না হয়, তার জন্য নির্দিষ্ট সময়ে এক্সামিনেশন, নির্দিষ্ট সময়ে ডক্টরের কাছে যাওয়া বা পরামর্শ নেওয়া, সেটা কতটা ইম্পর্টেন্ট? নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর গুলো নিয়ে ভেবে লাভ নেই, মডিফাইবল রিস্ক ফ্যাক্টর গুলো নিয়ে আমাদের ভাবতে হবে, এবং এগুলোর চিকিৎসা প্রয়োজন। যেমন কোলেস্টেরল, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, এগুলো যদি আপনি নিয়মিতভাবে ব্লাডের পরীক্ষা না করান, অথবা ডাক্তারবাবু বা কারো কাছে গিয়ে ব্লাড প্রেশার মেজারমেন্ট না করেন, তাহলে ধরাই পড়বে না।
কারণ এই রোগগুলো সবকটাই কম বেশি অ্যাসিমটোমেটিক। এগুলো থাকলে মানুষ কিন্তু কিছু আলাদা বুঝতে পারে না, সে দিব্যি এগুলো নিয়ে হেঁটে চলে বেড়াচ্ছে, অফিসে যাচ্ছে, কাজকর্ম করছে, ঘুরে বেড়াচ্ছে। সুতরাং এটা রুটিনলি আপনাকে চেক করতে হবে। এবং এই তিনটি লাইফস্টাইল ডিজিজ, একদম তিনটি লাইফস্টাইল ডিজিজ। এবং ইম্পর্টেন্ট যেটা আমরা বুঝতে পারি না, যে আমি ভাবি যে হয়ে গেলে তো সারা জীবন চিকিৎসা চালাতে হবে, তাহলে আমার এটা ধরে লাভ নেই। কিন্তু এটাই বিশাল বড় ভুল। দেখা গেছে বেশিরভাগ মানুষ যাদের এই রিস্ক ফ্যাক্টর অর্থাৎ সুগার, প্রেশার, কোলেস্টেরলে ক্ষতিটা হয়, মেজর ক্ষতিটা হয় তাদের চিকিৎসা শুরু করার আগে। তার কারণ হচ্ছে আমাদের অনীহা, চিকিৎসা শুরু করার অনীহা। যদি আপনার একটু একটু সিমটম হয়, আপনি বুঝতে পারছেন না, যেমন ডক্টর শিলাঞ্জন বললো যে একটা বুক জ্বালা আমরা গ্যাস বলে চালিয়ে দিই, কিন্তু সত্যি যদি আপনার এটা হয়ে থাকে, এটা ক্লিয়ার ইট, আপনি একজন ডাক্তারের কাছে যান, একটা ইসিজি ইকো করান, খুব প্রয়োজন হলে একটা ট্রেডমিল টেস্ট করান। তাতে কিন্তু আপনার হার্ট অ্যাটাক পর্যন্ত ওয়েট করতে হবে না, আগেই রোগটা ধরা পড়বে। হার্ট অ্যাটাক হয়ে গেলে কিন্তু হার্টে কিছু ড্যামেজ হয়ে যায়। হ্যাঁ, ডেফিনেটলি যদি হার্ট অ্যাটাক হয় তারও চিকিৎসা আছে, সেটাকেও তাড়াতাড়ি ধরার প্রয়োজন। আপনি ইসিজি করবেন, একটা ট্রপটি বলে ব্লাড টেস্ট হয়, খুব সিম্পল, সব জায়গাতে হয়। সেটা করলেই আপনার পরিষ্কার হয়ে যাবে হার্ট অ্যাটাক হয়েছে কিনা। যদি হার্ট অ্যাটাক হয় তাহলে আবার কিন্তু সেই গোল্ডেন আওয়ার্স, সেই টাইমের ফ্যাক্টরটা চলে আসবে। আপনার একবার হলে পরে তখন আর ওয়েট করার ব্যাপার নেই, তাড়াতাড়ি ওষুধ শুরু করা, মুখের ওষুধ, অ্যাট দ্য সেম টাইম হসপিটালাইজেশন প্রয়োজন, হসপিটালাইজেশন হয়ে আপনার ফার্দার ট্রিটমেন্ট। এটা যত তাড়াতাড়ি আপনি করতে পারবেন তার ফল কিন্তু আপনি লং রানে পাবেন। এই যে ডক্টর অরিন্দম বললেন যে যত তাড়াতাড়ি এটা ডিটেক্ট হবে তার ফল আমরা লং রানে পাবো, আমি ডক্টর অর্ণবের কাছে এই বিষয়টিই জানবো। ফার্স্ট স্টেজে ধরা পড়া এটা পেশেন্টের জন্য কতটা ভালো, এবং পেশেন্টের যারা ক্লোজ সার্কেল আছে তাদের জন্য এটা কতটা স্বস্তিদায়ক, এবং চিকিৎসার ক্ষেত্রে সেটা কতটা সুবিধাদায়ক হয়? যেটি ধরুন করোনারি আর্টারি ডিজিজ, মানে হার্টের মধ্যে যে রক্তনালীতে ব্লকেজ হচ্ছে, সেটা কিন্তু একদিনে হচ্ছে না, এটা ওভার পিরিয়ড অফ টাইম হচ্ছে, হয়তো কয়েক বছর ধরে হচ্ছে। প্রথমে হয়তো 30% ব্লকেজ হলো, চিকিৎসা হলো না, তারপরে 50, তারপরে 70, তারপরে 90% হয়ে গিয়ে লাস্টে যখন হঠাৎ করে একটা প্লাক রাপচার করলো, অর্থাৎ আমাদের রক্তনালীর মধ্যে যে স্নেহ জাতীয় পদার্থ বা লিপিড গুলো জমে জমে একটা সময় সেটা ফেটে গেল, তখনই তার হার্ট অ্যাটাক হলো। এবার আমাদের কার্ডিওলজিতে সবসময় আমরা প্রিভেনশনের দিকে বেশি জোর দিই। আমরা চাই যে হার্ট অ্যাটাক হওয়ার আগেই রোগটাকে আমরা আইডেন্টিফাই করব এবং তার সঠিক চিকিৎসা করব, যাতে হার্ট অ্যাটাক পর্যন্ত পৌঁছতে না হয়, যেটা ডক্টর অরিন্দম এতক্ষণ আপনাদের ডিসকাস করে বলছিলেন খুব সুন্দরভাবে। তার আগে পেশেন্টের যদি ছোট সিমটমসই হয়, ধরুন ফর এক্সাম্পল কারোর যখন 70% ব্লকেজ হতে শুরু করবে, তখন থেকে কিন্তু তার অল্প বিস্তর এক্সাশনাল চেস্ট পেন, মানে একটু কাজকর্ম করলে বুকে ব্যথা শুরু হবে। তারপর 90% ব্লকেজ যখন হবে, তার রেস্ট অ্যানজাইনা হবে, তখন তার বসে বসে বুকে ব্যথা হবে। তারপর যখন 100% ব্লকেজ হবে, তখন সে হার্ট অ্যাটাক নিয়ে প্রেজেন্ট করবে। এবার ধরুন কোনো একজন মানুষ যার 70% ব্লকেজ রয়েছে, তার বুকে ব্যথা হচ্ছে, সে তখন যদি খুব তাড়াতাড়ি হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেন, তাহলে প্রয়োজনীয় ইসিজি ইকো করে আমরা একটা আইডিয়া পাবো, তারপরে হয়তো অ্যানজিওগ্রাফি করে দেখবো ব্লকেজ কত আছে। যখন সেটা 70% এর বেশি হয়ে যাবে, তখন আমরা অ্যানজিওপ্লাস্টি করে সেই ব্লকেজকে ঠিক করে দিতে পারি। তাহলে সেই পেশেন্টেরই হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার সম্ভাবনাকে নির্মূল করা যেতে পারে। এটা হচ্ছে একটা দিক। অর্থাৎ ডক্টর অর্ণব, একদিকে যেমন রিস্ক ফ্যাক্টর কমছে, তার পাশাপাশি যত তাড়াতাড়ি ডিটেক্ট হচ্ছে তত তাড়াতাড়ি রিকভারির চান্সও বেশি থাকছে, এবং সম্পূর্ণভাবে রিকভারির চান্স সেখানে থাকছে। ডক্টর অর্ণব, আমি আপনার কাছে আসবো, আমি একবার ডক্টর শিলাঞ্জনের কাছে আসি। ডক্টর শিলাঞ্জন, আমরা ইদানিং একটা টার্ম খুব শুনি, দ্যাট ইজ সিপিআর। বিষয়টি নিয়ে যদি একটু আমাদেরকে ডিটেলসে জানেন যে সিপিআর বিষয়টি কি এবং কখন এটা প্রয়োজন পড়ে। ফুল ফর্মটা হলো কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। এটা একটা এমার্জেন্সি প্রাণদায়ী একটা পদ্ধতি, লাইফ সেভিং একটা প্রসিজিওর, যেটা করতে হয় যখন হঠাৎ করে কারোর কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে বা হার্ট অ্যাটাক হয়ে হার্টটা বন্ধ হয়ে যায়, পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে বা হার্ট বন্ধ হয়ে গিয়ে পেশেন্ট হার্ট স্টপ করে বিট করা। সেই সময়তে হার্টটাকে সচল রাখা এবং সারা শরীরে যাতে ব্লাড ফ্লো করতে পারে এবং ভাইটাল অর্গানের ড্যামেজ না হয়, এবং যতক্ষণ না পর্যন্ত এমার্জেন্সি মেডিকেল কেয়ার পৌঁছচ্ছে, সেটা এই সিপিআর এর প্রয়োজন। একজন লোকের সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট রাস্তাঘাটে বাইরে যে কোনো জায়গাতে হতে পারে। সুতরাং এটা মেজরিটি ক্ষেত্রে আউট অফ হসপিটাল বা হসপিটালের বাইরে কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, যেখানে লে পার্সনস বা সাধারণ যারা লোক রয়েছে তার পাশে, তারা যাতে ইমিডিয়েটলি কার্ডিওপালমোনারি রিসাসিটেশনটা শুরু করতে পারে, এবং পেশেন্ট যতক্ষণ না এমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস আসছে ততক্ষণ পর্যন্ত পেশেন্টকে বাঁচিয়ে রাখা যায়, সেরকম একটা জীবনদায়ী পদ্ধতি। দেখা গেছে যে প্রপারলি যদি সিপিআর দেওয়া যায়, তাহলে একজন কার্ডিয়াক অ্যারেস্টের রোগীরও বাঁচার সম্ভাবনা 2 থেকে 3 গুণ বাড়ানো যায়।
ডক্টর শিলাঞ্জন, আমি আপনাকে সরি একটু ইন্টারাপ্ট করি, আমি একবার ডক্টর অরিন্দমের কাছে এই বিষয়টা নিয়ে যাব। এই যে বলছেন যে কার্ডিয়াক অ্যারেস্টের রোগী, সেখানে সিপিআর দিয়ে আমরা বেশ কিছুটা যে গোল্ডেন আওয়ার্স বলছেন আপনারা, সেই সময়টা আমরা বাই করতে পারি যাতে তাকে হসপিটাল পর্যন্ত পৌঁছানো যায়। ডক্টর অরিন্দম, এইখানটা একটু জানবো, আমরা সাধারণত সবগুলোকেই বলি হার্ট অ্যাটাক বা কেউ বলে কার্ডিয়াক অ্যারেস্ট, কিন্তু এই দুটোর মধ্যে তফাৎ কি আছে কোনো? কার্ডিয়াক হার্ট অ্যাটাকটা কি আর কার্ডিয়াক অ্যারেস্টটা কি একটু যদি বলেন। প্রথম কথা, কার্ডিয়াক অ্যারেস্ট মানে হার্ট আর কাজ করছে না, অর্থাৎ হার্ট হ্যাজ স্টপড ওয়ার্কিং। আমরা জানি, আমরা জন্মের পর থেকে আমরা ঘুমাই, জেগে থাকি, খাওয়া দাওয়া করি, খেলি, সব সময় কিন্তু একটা অর্গান আপনার কাজ করে চলে, সেটা আপনার হার্ট। সে 24 ঘন্টা কিন্তু হার্ট বিট করে চলেছে, তার ফলেই আমাদের ব্লাড সার্কুলেশন হচ্ছে গোটা বডিতে। তাহলে যদি হার্টটা এই কাজটাই বন্ধ করে দেয় তাহলে সেটাকে বলা হয় কার্ডিয়াক অ্যারেস্ট। তাহলে হার্ট অ্যাটাক কি? হার্ট অ্যাটাক হচ্ছে আমাদের যে রক্তের ধমনী আছে, আমাদের হার্টের নিজের যে মাসেল, হার্ট তো বেসিক্যালি একটা মাংসের পিণ্ড, তাহলে একে কাজ করতে গেলে এর রসদের প্রয়োজন। এই রসদটা আমরা কোথায় পাই? হার্ট হচ্ছে ভেরি ইন্টেলিজেন্ট, যদিও হার্ট গোটা শরীরকে ব্লাড সাপ্লাই করে, যেটা আমরা মহাধমনী বা অ্যাওর্টা বলি। এই অ্যাওর্টার প্রথম ব্রাঞ্চ হচ্ছে একটা ডান দিকে রাইট করোনারি আর্টারি আর বাঁ দিকে লেফট মেইন করোনারি আর্টারি, তার থেকে এলএডি আর এলসিএক্স। এই দুটো আর্টারি দিয়ে হার্ট তার নিজের ব্লাডটা সব থেকে আগে সরিয়ে রাখে। যেমন ভালো রাঁধুনিরা রান্না করার পর সব থেকে আগে নিজের জন্য ভালো রান্না করা খাবারটা সরিয়ে রাখে, হার্টও এক্স্যাক্টলি তাই করে। এই যে ব্লাডের সার্কুলেশন হচ্ছে করোনারি আর্টারির মধ্যে দিয়ে, এইখানে যেটা একটু আগে ডক্টর অর্ণব বলছিল যে ব্লকেজ হচ্ছে 70%, 80%, 90%, সেখানে যখন 100% ব্লকেজ হয়ে যায়, জেনারেলি কি হয়, ব্লকেজটা আগে থেকেই থাকে, তার উপরে গিয়ে ক্লট জমা হয়ে যায়। ব্লাড নরমালি তার জন্য সার্কুলেশনটা বন্ধ হয়ে যায়। 100% যখন বন্ধ হয়ে যাবে এই ক্লট জমে, তার মানে ওই যে আর্টারি সাপ্লাই যেই মাংসের জায়গাটুকু হার্টের, সেখানে আর ব্লাড পৌঁছাচ্ছে না, সেই জায়গাটা তখন আর কাজ করে না। এই সিচুয়েশনটাকে বলে হার্ট অ্যাটাক। প্রচন্ড বুকে ব্যথা হয়, সঙ্গে ঘাম হয়, অনেক চোখে অন্ধকার দেখে, খুব বেশি হলে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে। এই হার্ট অ্যাটাক হলে পরে কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। তার মানে কি, কার্ডিয়াক অ্যারেস্টের ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট কারণ বা ইটিওলজি হচ্ছে হার্ট অ্যাটাক। কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট মানে কিন্তু সবার হার্ট অ্যাটাক হবে এরকম নয়, আরো অনেক কিছু হতে পারে। জেনারেলি কার্ডিয়াক অ্যারিথমিয়া হয়। ডক্টর শিলাঞ্জন, আপনাকে যেটা জানতে চাইবো আপনার কাছে, যে এনজিওপ্লাস্টি যদি করা হয় তাহলে একজন পেশেন্ট কি কি সুবিধা পেতে পারেন এনজিওপ্লাস্টি থেকে? অ্যাঞ্জিওপ্লাস্টির অনেক বেনিফিট রয়েছে। সব থেকে বড় সুবিধা যেটা, সেটা হলো অ্যাঞ্জিওপ্লাস্টি 1 নম্বর মিনিমালি ইনভেসিভ, অর্থাৎ এতে কাটা ছেঁড়া বা ওপেন হার্টের মধ্যে বুক কেটে অপারেশন করার কোনো প্রয়োজন পড়ে না। সামান্য একটি ছোট ফুটো হাতে বা গ্রয়নে কুচকির কাছে করে তার মধ্যে দিয়ে পুরো প্রসিডিওরটা করা যেতে পারে। 2 নম্বর হলো অ্যাঞ্জিওপ্লাস্টি একটা পদ্ধতি যার সাহায্যে হার্ট অ্যাটাকের রোগীদেরকে আমরা ইমিডিয়েটলি অ্যাঞ্জিওপ্লাস্টি, প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি বলে, এই যে ব্লাড ক্লট জমে যায় যেটা ডক্টর পান্ডে বললেন, সেই ব্লাড ক্লটটাকে বের করা এবং স্টেন্ট বসিয়ে রাস্তাটাকে আবার তৈরি করে দিয়ে আমরা পেশেন্টের ইমিডিয়েটলি এই বন্ধ রক্তনালীটাকে খুলে দিতে পারি, ব্লাড ফ্লো, রক্ত চলাচলটাকে আবার স্বাভাবিক করতে পারি, এবং পেশেন্টের অনেক ক্ষেত্রেই পেশেন্টের এটা কিন্তু লাইফ সেভিং হতে পারে। সুতরাং সেটা হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টির ক্ষেত্রে সবথেকে বড় সুবিধা, which is a life saving procedure। কোনো প্রবলেম কি থাকতে পারে এর? অ্যাঞ্জিওপ্লাস্টি যেমন একটা লাইফ সেভিং প্রসিডিউর আপনি বলছেন ডক্টর, কি সমস্যা হতে পারে সেক্ষেত্রে? স্টেন্ট বসানোর পরে আবার তার ভেতরে যদি ক্লট জমে যায় এবং সেটা খুব কম সময়ের মধ্যে যদি হয়, সেই জিনিসটাকে আবার পেশেন্ট অ্যাকিউট হার্ট অ্যাটাক বা রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এবং সেটাও একটা সমস্যা, যে স্টেন্ট থ্রম্বোসিস, যে সমস্যাগুলো অ্যাঞ্জিওপ্লাস্টির পরে হতে পারে। আরেকটি বড় সমস্যা যেটা আমাদের সাধারণ এতে হয়, যে অ্যাঞ্জিওপ্লাস্টির পরে পেশেন্টকে নিয়মিত কিছু রক্ত তরল করার ওষুধ খেতে হয়, এবং এই রক্ত পাতলা করার ওষুধের ক্ষেত্রে পেশেন্টের যদি খানিকটা গাফিলতি হয় বা বাদ যায়, সেক্ষেত্রে কিন্তু তার একটা বড় সমস্যা হতে পারে, স্টেন্ট ব্লক হয়ে যাওয়া, স্টেন্ট সরু হয়ে যাওয়া, বা আবার নতুন করে স্টেন্ট থ্রম্বোসিস, আমি যেটা বললাম, ক্লট হওয়াই ভয়গুলো থাকে। অ্যাঞ্জিওপ্লাস্টির ঠিক পরেই প্রথম 6 মাস বা 1 বছর যেহেতু পেশেন্টকে রক্ত পাতলা করার এই ওষুধগুলো নিয়মিতভাবে খেয়ে যেতে হয়, এই সময় যদি পেশেন্টের কোনো রকম ব্লিডিং হয় বা এই রক্ত পাতলা করার ওষুধ বন্ধ করার ক্ষেত্রে একটা অসুবিধা থাকে, বা অন্য কোনো অপারেশন বা সার্জারি যদি প্রয়োজন পড়ে, এই প্রথম 1 বছরের মধ্যে অ্যাঞ্জিওপ্লাস্টির পরে এই রক্ত পাতলা করার ওষুধ বন্ধ করাটাও একটু সমস্যা রয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টির ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের খুব সাবধানে ওষুধের ডোজ অ্যাডজাস্ট করে এবং সাবধানে পেশেন্টকে, বা অনেক ক্ষেত্রে অন্য অপারেশন নন কার্ডিয়াক সার্জারি একটু ডিলে করতে হতে পারে।
যদি না সেটা ইমার্জেন্সি সার্জারি হয়। সুতরাং কিছু সুবিধার সাথে কিছু অসুবিধাও রয়েছে, বাট নিয়মিত চিকিৎসকের পরামর্শ মতো থাকলে এবং ওষুধপত্র খেলে, এখন অত্যাধুনিক যে পদ্ধতিগুলো রয়েছে, মেডিকেটেড স্টেন্ট রয়েছে, তাতে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাঞ্জিওপ্লাস্টির রোগী ভালো থাকে। হ্যাঁ ডক্টর অর্ণব, আমি আপনার কাছে আসবো। এই যে আমরা হার্টের বিভিন্ন অসুখ নিয়ে কথা বলছি, হার্ট ঠিক রাখতে মেডিসিন কতটা গুরুত্বপূর্ণ? ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ওষুধ যদি বন্ধ করে দেওয়া হয়, নতুন করে আবার হার্ট অ্যাটাক হতে পারে। যে স্টেন্ট বসানো হয়েছে সেই স্টেন্ট আবার নতুন করে বন্ধ হতে পারে, এবং হয়তো এরকম হতে পারে যে যেখানে ব্লকেজ ছিল সেটা তো আমরা খুলে দিলাম স্টেন্ট বসিয়ে, কিন্তু নতুন করে যে জায়গাগুলোতে ব্লকেজ নেই সেখানে যাতে নতুন করে ব্লকেজ না হয় সেজন্য প্রিভেন্টিভ রোল ওষুধের প্রচন্ড রয়েছে। ডক্টর অর্ণব, যেটা জানতে চাইবো এবার আপনার কাছে, যে তরুণ, আমি চাই না আমার কোনো হার্টের অসুখ হোক, কি ধরনের খাবার আমাদের খাওয়া উচিত বা পথ্য কিভাবে আমাদের নেওয়া উচিত, এই জিনিসগুলো আমরা কিভাবে মেনটেন করা উচিত আমাদের নিজেদের হার্ট সুস্থ রাখতে বা হেলদি রাখতে? খাবারের মধ্যে শাকসবজি ফলমূলের পরিমাণ বেশি থাকতে হবে, কার্বোহাইড্রেটের পরিমাণ একটু কম থাকতে হবে। মানে নর্মালি আমরা যে বাঙালি খাবারের মধ্যে ধরুন আমরা ভাত খাই, আমরা ডাল খাই, সবজি খাই এবং মাছ খাই, তার মধ্যে ভাতের পরিমাণটা থাকবে একটু কম, পেট ভরবে মেনলি সবজি দিয়ে, ফল থাকবে ব্রেকফাস্টে, এবং মাছটা থাকবে বেশি, মাংসের মধ্যে চিকেনটা অ্যালাউ করা যেতে পারে। আর তেলের মধ্যে সাধারণত সাদা তেল যেটাকে বলা হয়, অর্থাৎ সয়াবিন অয়েল। ডিম খাওয়া উচিত কি উচিত না? ডিমের মধ্যে ডিমের সাদা অংশ যেটা, সেটা পিওর প্রোটিন থাকে, অ্যালবুমিন, সেটা পুরোপুরি সেফ। দিনে 2-3টে ডিমের সাদা অংশ খাওয়া যেতে পারে। বাট ডিমের কুসুম যেটা, সেটাতে হাই ফ্যাট কন্টেন্ট থাকে, তো সেটা কম খাওয়াই ভালো, অ্যাভয়েড করলেও বেটার হয়। কিন্তু আমাদের শরীরে ফ্যাটেরও প্রয়োজন রয়েছে, হয়তো সপ্তাহে 2 থেকে 3টে কুসুম খাওয়া গেল, কিন্তু তার বেশি নয়। এটা হচ্ছে ডিমের ক্ষেত্রে। সাদা তেলটা খুব ভালো। এবার সাদা তেল বাই ডেফিনিশনের মধ্যে আসে রাইস ব্র্যান অয়েল হতে পারে, সয়াবিন তেল হতে পারে, এইগুলো কিন্তু হার্টের পক্ষে ভালো। তবে আর বাকি অলিভ তেলও অতটা ভালো নয়, সর্ষের তেল কিন্তু কতটা সেফ নয়। অনেক ধন্যবাদ ডক্টর অর্ণব, অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা হৃদয় নিয়ে কথা বলছিলাম এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা যেটা বললেন যে সবার আগে আমাদের প্রয়োজন সচেতনতার, আমাদেরকেই সচেতন হতে হবে, নিজেদের উপর নিজেরা ডাক্তারি না করে কোনো ধরনের এই সমস্ত সিমটমস বা উপসর্গ যেগুলো নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, কিছু দেখা গেলে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আর তার আগে যদি আমরা এই সমস্ত কিছু থেকে দূরে রাখতে চাই, তাহলে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। আর আমাদের এই অনুষ্ঠান হার্ট টক এখানেই শেষ করছি। আপনারাও দেখতে থাকুন জি 24 ঘন্টা।